एबीटीए टेस्ट पेपर 2025-2026 इंग्लिश पेज नंबर 48 सीन अनसीन ग्रामर। इंग्लिश सेकेंड लैंग्वेज सेक्शन ए रीडिंग कम्प्रिहेंशन सीन एकेर दाग रीड द पैसेज केयरफुली एंड आंसर द क्वेश्चंस दैट फलो। এখানে একটি প্রোজ দেওয়া হয়েছে, প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 2 এর যেটুকু অংশ দেওয়া হয়েছে ইট ইজ অলওয়েজ লাভলি থেকে লাইক এ বার্ড পর্যন্ত দেওয়া হয়েছে। প্রথম আছে এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হু টট ক্লাউডি হাউ টু মেক কাইটস? কে ক্লাউডিকে ঘুড়ি তৈরি করা শিখিয়েছিল? অপশন 4, আ বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একটি ছেলে। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ অরিজিনালি? ঘুড়িটা প্রকৃতপক্ষে কী দিয়ে তৈরি? অপশন 3, আ লাভলি রেড পেপার উইথ গোল্ড টিনসেল স্টার্স, একটি সুন্দর লাল কাগজ এবং সোনালি পুঁথি দিয়ে তৈরি ছিল। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হাউ ডিড দ্য ন্যারেটর ড্যামেজ দ্য কাইট? কীভাবে বর্ণনাকারী ঘুড়িটাকে নষ্ট করেছিল? বাই ট্রিপিং অ্যান্ড ফলিং ওভার দ্য রক্স, হোঁচট খেয়ে এবং ঘুড়িটা পাথরের ওপর পড়ে গিয়ে সে ঘুড়িটাকে নষ্ট করেছিল। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, হোয়াট ডিড দ্য চিলড্রেন ইউজ টু রিপেয়ার দ্য কাইট? শিশুরা কী দিয়ে ঘুড়িটাকে মেরামত করেছিল? অপশন 3, অ্যান ওল্ড লেটার ফ্রম দ্য বুক কেস, বুক কেস থেকে একটি পুরানো চিঠি দিয়ে ঘুড়িটাকে রিপেয়ার করেছিল। কোশ্চেন 5, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অন দেয়ার কাইট? শিশুরা তাদের ঘুড়ির ওপর কী লিখেছিল? দেয়ার নেমস, তাদের নাম লিখেছিল, অ্যান্ড দ্য নেম অফ দ্য লাইট হাউস, তাদের নাম এবং তাদের যে লাইট হাউস সেখানকার নাম লিখেছিল। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, এভরি সামার অন বিগ হাফ মুন আইল্যান্ড, বিগ হাফ মুন দ্বীপে প্রত্যেক গ্রীষ্মে দ্য চিলড্রেন হ্যাড এ হবি, শিশুদের কিছু না কিছু একটা শখ থাকে। অ্যান্ড দ্য লাস্ট সামার, এবং বিগত গ্রীষ্মে বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক আর মিমি আসার আগে দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তারা ঘুড়ি নিয়ে মত্ত ছিল। কোশ্চেন 2, দে হারিড টু ফিক্স দ্য কাইট, তারা ঘুড়িটাকে ফিক্স করতে মানে মেরামত করতে তড়িঘড়ি করেছিল। বিকজ, কারণ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, কারণ তারা ঘুড়িটাকে আকাশে পাঠাতে চাইছিল বাতাস থেমে যাওয়ার আগে। কোশ্চেন 3, আফটার দ্য কাইট ওয়াজ টর্ন, ঘুড়িটি ছেঁড়ার পরে দ্য চিলড্রেন কুড নট ফাইন্ড এনি মোর রেড পেপার, শিশুরা কোনো লাল কাগজ দেখতে পায়নি, এটা ফেড হয়ে গেছে, লাল হবে, রেড কাগজ দেখতে পায়নি। সুতরাং দে সার্চড দ্য বুক কেস, তারা বুক কেসে অনুসন্ধান করেছিল, অ্যান্ড ফাউন্ড অ্যান ওল্ড লেটার, এবং একটা পুরাতন চিঠি পেয়েছিল। সিয়ের দাগ, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। রাইট T for true and A for false in the boxes given on the right hand side. Provide sentences or phrases in support of your answers. বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 + 1 = 2, 1 + 1 × 2 = 4। দুটো কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। তাহলে 2 দিয়ে 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ক্লাউডি ব্রট দ্য কাইট হুইথ হিম ফ্রম দ্য মেনল্যান্ড, ক্লাউডি মেনল্যান্ড থেকে তার সাথে একটি ঘুড়ি এনেছিল, এটা ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লাউডি হাউ টু মেক দেম। কোশ্চেন 2, দ্য চিলড্রেন ফ্লিউ দ্য কাইট আফটার রিপেয়ারিং ইট উইথ দ্য ওল্ড লেটার, পুরনো চিঠি দিয়ে ঘুড়িটাকে মেরামত করার পর শিশুরা ঘুড়িটাকে উড়িয়েছিল, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, a seat on each side and dried it by the fire.
উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। ওকে, এরপর আছে 2-এর দাগ, রিড দ্য এক্সাক্ট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু? শামুক কিসের সাথে লেগে থাকে? অপশন 3, গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। শামুক ঘাস, পাতা, ফল এবং দেয়ালের সঙ্গে লেগে থাকে। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হোয়াট কজেস দ্য স্নেল টু রিট্রিট ইনটু ইটস সেল? বলছে কী কারণে শামুক তার খোলকের মধ্যে ঢুকে যায়? অপশন 2, টাচ অন ইটস হর্ন। কেউ যদি তার শিঙেতে হালকা স্পর্শ করে তখন সে তার ঘরের মধ্যে ঢুকে যায়। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার অফ ফলিং। শামুকের পড়ে যাওয়ার ভয় নাই। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ইন দ্য অ্যাবাভ এক্সট্র্যাক্ট হাউস রেফার্স টু দ্য সেল অফ এ স্নেল। এখানে হাউস বলতে বোঝায় শামুকের খোলকটা। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেলস অ্যাটাচমেন্ট টু ইটস হোম? শামুকের তার ঘরের প্রতি আসক্তি সম্পর্কে কবি কী পরামর্শ দিয়েছেন? 2 নাম্বারের আছে, একটু বড় লিখতে হবে, আমি একটু বেশি লিখেছি, তোমরা ভালো করে শোনো তাহলেই বুঝতে পারবে। দ্য পোয়েট সাজেস্ট দ্যাট, কবি প্রস্তাব দিয়েছেন যে দ্য স্নেল ইজ ভেরি অ্যাটাচড টু ইটস হাউস। শামুক তার ঘরের সঙ্গেই লেগে থাকে। ইট অলওয়েজ স্টেজ ক্লোজ টু ইটস সেল। শামুক তার ঘরের খুব কাছাকাছি থাকে। আর নেভার লিভস ইট, আর কখনো ঘর ছেড়ে যায় না। দ্য স্নেল গিভস দ্য স্নেল দ্য সেল গিভস দ্য স্নেল সেফটি, কমফোর্ট অ্যান্ড এ সেন্স অফ বিলঙ্গিং। আর এই যে খোলসটা শামুককে দেয় নিরাপত্তা, আরাম এবং একাত্মতার অনুভূতি। কোশ্চেন 2, explain the meaning of the line, his self-collecting power is such he shrinks into his house with much displeasure। এই দুটো লাইনকে ব্যাখ্যা করতে বলেছে, মানেটাকে ব্যাখ্যা করতে বলেছে। ওকে, দেখো, the lines mean that the snail has the power to pull itself back into itself very quickly। এই লাইনগুলোর অর্থ হলো শামুক নিজেকে খুব দ্রুত তাড়াতাড়ি খোলকের মধ্যে টেনে আনতে পারে। ইভেন আ স্লাইট টাচ, এমনকি হালকা স্পর্শ, অন ইটস হর্নস, তার শিঙেতে, মেক্স ইটস হুইথড্র ইনটু ইটস হাউস। কেউ যদি সামান্য স্পর্শ দেয় তার সে স্পর্শের ফলে সে ঘরের মধ্যে ঢুকে যায়। ইট ডাজ দিস আনউইলিংলি অ্যান্ড শোজ ডিসপ্লেজার বিকজ ইট ডাজ নট লাইক বিং ডিস্টার্ব। সে এই সমস্ত করে অনিচ্ছুকভাবে, কারণ সে চায় না যে কেউ তাকে ডিস্টার্ব করুক। এরপরে আছে আনসিন। তো আনসিনটা খুব সুন্দর আনসিন এখানে দেওয়া হয়েছে। এখানে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ যেটা লেগেছে 2007 সাল থেকে লেগেছে। আমি তোমাদেরকে জিস্ট বলে দিচ্ছি, 2007 সাল থেকে লেগেছে, তোমরা ভালো করে পড়ে নেবে। এবং তারা গাজা যে জায়গাটা আছে সেই জায়গার ওপর তারা বেশি হামলা চালাচ্ছে, কারণ গাজাটা খুব ঘন জনবসতিপূর্ণ এবং খুব অল্প ছোট্ট জায়গা। তার ফলে এখানে তারা চালাচ্ছে, আর গাজাকে শাসন করছে, হামাসরা শাসন করছে। এবং 2007 সাল থেকে এদের যে কনফ্লিক্টটা সেটা লেগেছে। পুরোটা খুব ভালো আছে, খুব সুন্দর আনসিন, তোমরা পড়লেই বুঝতে পারবে। এবং এখানে এদের সংঘাতকে থামানোর জন্য ইন্টারন্যাশনাল রিয়াকশান দিয়েছে, ইন্টারন্যাশনাল রিয়াকশানটা মিক্সড হয়ে আছে। এরা এখানে সিজ ফায়ার করতে বলেছে, এবং দুই পক্ষকে শান্তি বজায় রাখতে বলেছে। ইউনাইটেড নেশনস এই কথা বলেছে। ওকে, এবং তারা চায় একটা যেন শান্তিপূর্ণ সহাবস্থান বা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। এই জিনিসটা আমি তোমাদের হালকা করে বলে দিলাম। তো শুরু করছি, দেখো কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন, এর দাগের কোশ্চেন, টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে অল্টারনেটিভ, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শোনো। হোয়াট ট্রিগার্ড দ্য লেটেস্ট এসকেলেশন ইন দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট? ইসরায়েল হামাস সংঘাতের সর্বশেষ উত্তেজনা কিসের সূত্রপাত? প্রথম সূত্রপাত হচ্ছে 1 নাম্বার, অপশন 2, রকেট অ্যাটাকস ফ্রম হামাস, কারণ হামাসরা ইসরায়েলের ওপর রকেট হামলা করেছিল। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হাউ ডিড ইসরায়েল রেসপন্ড টু দ্য রকেট অ্যাটাকস ফ্রম হামাস? হামাসের রকেট হামলার প্রতি ইসরায়েল কীভাবে প্রতিক্রিয়া দেখেছিল? হামাস রকেট হামলা করছে, তার ফলে ইসরায়েল কী দেখেছিল? তো তোমরা যারা জিও পলিটিক্স ভালো বোঝো তোমরা কিন্তু এই টপিকটা ভালো করে বুঝতে পারবে। এবং এখানে যে কোশ্চেনগুলো আছে, জিও পলিটিকে যাদের ন্যাক আছে তারা কিন্তু এই কোশ্চেনগুলো অনায়াসে করতে পারবে। ওকে, তো দেখো এখানে সঠিক আনসার অপশন
বি অপশন টু বাই কন্ডাক্টিং এয়ার স্ট্রাইক অন গাজা, তারাও গাজার ওপর হামলা চালায়। অপশন টু ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হুইচ অর্গানাইজেশন কন্ট্রোলস দ্য গাজা স্ট্রাইপ, গাজা উপত্যকা কারা নিয়ন্ত্রণ করে? হামাসরা নিয়ন্ত্রণ করে। অপশন 3 ইজ দ্য রাইট আনসার, হামাস। কোশ্চেন 4, হোয়াট হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি কল্ড ফর ইন রেসপন্স টু দ্য কনফ্লিক্ট, সংঘাতের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় কী দাবি করেছে? কী দাবি করেছে বলতে? অপশন টু আর সিজ ফায়ার অ্যান্ড পিস টক, তারা যুদ্ধ বন্ধ করার দাবি করেছে এবং শান্তি বজায় রাখার মানে শান্তিপূর্ণ আলাপ আলোচনার পরামর্শ দিয়েছে। অপশন টু ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস ফর হুইচ লাস্টিং রেজলিউশন টু দ্য কনফ্লিক্ট হ্যাজ বিন ডিফিকাল্ট টু অ্যাচিভ, কোন প্রধান কারণের কারণে সংঘাতের স্থায়ী সমাধান অর্জন করা কঠিন হয়ে পড়েছে? কোন প্রধান কারণে বলো তো? প্রধান কারণ হচ্ছে একটাই, টেরিটরিজ ডিসপুট অ্যান্ড সিকিউরিটি কনসার্ন। টেরিটরি মানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, মানে সেখানকার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যে দ্বন্দ্ব, এবং সিকিউরিটি কনসার্ন এবং যে নিরাপত্তা তার উদ্বিগ্নতা। অপশন টু ইজ দ্য রাইট আনসার। 6, কোশ্চেন 6, হোয়াট ফিয়ার ডাজ দ্য ইউনাইটেড নেশনস হ্যাভ রিগার্ডিং দ্য অনগোয়িং কনফ্লিক্ট, চলমান সংঘাত সম্পর্কে জাতিসংঘের কী আশঙ্কা আছে? কী আশঙ্কা আছে বলো তো? দ্যাট ইট কুড ডিস্টেবিলাইজ দ্য এন্টায়ার মিডল ইস্ট রিজন, মানে এই যে সংঘাতটা পুরো মিডল ইস্ট রিজনকে মানে স্টেবল করে দেবে, মানে স্টেবল করবে, ডিস্টেবিলাইজ করে দেবে, মানে কি অস্থির করে দেবে, একদম মানে বিশৃঙ্খল সৃষ্টি করবে। অপশন টু ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইয়ার আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে কোশ্চেন আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য গাজা স্ট্রাইপ হ্যাজ বিন আন্ডার হামেস কন্ট্রোল সিন্স 2017, এটা ফলস হবে, মানে গাজা উপত্যকা 2017 সাল থেকে হামাসের নিয়ন্ত্রণ আছে রয়েছে, এটা ফলস। লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য গাজা স্ট্রাইপ ডট ডট দিয়ে লিখবে হ্যাজ বিন আন্ডার হামেস কন্ট্রোল সিন্স 2007, 2007 সাল থেকে আছে। কোশ্চেন 2, দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ আনঅ্যানিমাসলি সাপোর্টিং ইসরায়েল ইন দ্য কনফ্লিক্ট, আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতে সর্বসম্মতভাবে ইসরায়েলকে সমর্থন করছে? মোটেই না। ইউনাইটেড নেশনের কাজটাই হচ্ছে দুপক্ষকে শান্তি বজায় রাখা, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, ইন্টারন্যাশনাল রিয়াকশন হ্যাভ বিন মিক্সড, সাম কান্ট্রিজ হ্যাভ এক্সপ্রেসড সলিডারিটি উইথ ইসরায়েল হুয়াইল আদার্স হ্যাভ কল্ড ফর এ সিজ ফায়ার। ওকে। কোশ্চেন 3, দ্য কনফ্লিক্ট হ্যাজ রেজাল্টেড ইন ড্যামেজ টু বোথ মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান এরিয়াজ ইন গাজা, এই সংঘাতের ফলে গাজার সামরিক এবং বেসামরিক উভয় এলাকায় ক্ষতি হয়েছে, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ফাইটিং হ্যাজ রেজাল্টেড ইন হান্ড্রেডস অফ ক্যাজুয়ালিটিজ মোস্ট অফ দেম ফ্রম গাজা হোয়ার সিভিলিয়ান এরিয়াজ হ্যাভ বিন হেভিলি ইম্প্যাক্টেড। সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 4 = 8, 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো তোমরা যারা পারবে সাজিয়ে লিখবে, আর যারা পারবে না একদম আনসিনের প্যাসেজ থেকে দেখে দেখে লাইন তুলে দিয়ে চলে আসবে, 2 পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু সাজিয়ে লিখেছি, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ইজ গাজা স্ট্রাইপ সিগনিফিক্যান্ট ইন দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট, ইসরায়েল হামাস সংঘাতে গাজা উপত্যকা কেন গুরুত্বপূর্ণ? তো দেখো, the Gaza Strip is significant in the Israel-Hamas conflict because it is a small and densely populated area that has been under Hamas control since 2007. Israel, which views Hamas as a terrorist organization, has imposed a blockade on the region due to security concerns and the threat of weapons being smuggled into Gaza. মানে দেখে নাও, মানেটা হচ্ছে আসল ব্যাপার। ইসরায়েল হামাস সংঘাতে গাজা উপত্যকা গুরুত্বপূর্ণ কারণ এটি একটি ছোট এবং ঘন বসতিপূর্ণ এলাকা যা 2007 সাল থেকে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েল, যারা হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, নিরাপত্তা উদ্বেগ এবং গাজায় অস্ত্র পাচারের হুমকির কারণে এই অঞ্চলে অবরোধ আরোপ করেছে, মানে স্ট্রাইক করেছে। কোশ্চেন 2, হোয়াট আর দ্য মেজর হিউম্যানিটেরিয়ান কনসার্নস অ্যারাইজিং ফ্রম দ্য অনগোয়িং কনফ্লিক্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস, মানে দেখে নাও, ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাতের ফলে উদ্ভূত প্রধান মানবিক উদ্বেগগুলি কী কী? আনসার দেখো, দ্য অনগোয়িং কনফ্লিক্ট হ্যাজ ক্রিয়েটেড মেজর হিউম্যানিটেরিয়ান কনসার্ন অ্যাজ ইট হ্যাজ রেজাল্টেড ইন হান্ড্রেডস অফ ক্যাজুয়ালিটিজ মোস্ট অফ দেম ফ্রম গাজা, সিভিলিয়ান এরিয়াজ হ্যাভ বিন হেভিলি ইম্প্যাক্টেড,
causing widespread destruction. The passage also mentions concerns related to territorial disputes, security issues, and humanitarian rights, which continue to make the situation worse for the people affected. মানে দেখো, চলমান সংঘাত মানবিক উদ্বেগের সৃষ্টি করছে, কারণ এর ফলে শত শত মানুষ হতাহত হয়েছে, যাদের বেশিরভাগই গাজা থেকে এসেছে। বেসামরিক এলাকাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। অনুচ্ছেদে আঞ্চলিক বিরোধ, নিরাপত্তা সমস্যা এবং মানবিক অধিকার সম্পর্কিত উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য মেন চ্যালেঞ্জ ইন অ্যাচিভিং আ লাস্টিং পিস বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস? ইসরায়েল এবং হামাসের মধ্যে স্থায়ী শান্তি অর্জনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কি? আনসার দেখো, দ্য মেন চ্যালেঞ্জ ইন অ্যাচিভিং লাস্টিং পিস বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস ইজ দ্যাট the conflict is rooted in long-standing political and territorial disputes. In addition, security concerns and humanitarian issues remain unresolved, despite several attempts at peace negotiation, making a permanent solution difficult to achieve. তো মানে দেখো, ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী শান্তি অর্জনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো এই সংঘাতের মূলে রয়েছে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও আঞ্চলিক বিরোধ। এছাড়াও শান্তি আলোচনার একাধিক প্রচেষ্টা সত্ত্বেও নিরাপত্তা উদ্বেগ এবং মানবিক সমস্যাগুলি অমীমাংসিত রয়ে গেছে, যার ফলে স্থায়ী সমাধান অর্জন করা কঠিন হয়ে পড়েছে। নেক্সট লাস্ট কোশ্চেন নাম্বার 4, ইন হোয়াট ওয়ে কুড দ্য কনফ্লিক্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস অ্যাফেক্ট দ্য ব্রডার মিডল ইস্ট রিজিয়ন? ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত কীভাবে বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলকে প্রভাবিত করতে পারে? The United Nations fears that the conflict could spread further. It may destabilize the entire region of the Middle East. জাতিসংঘ আশঙ্কা করেছে যে এই সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে, এটি মধ্যপ্রাচ্যের সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এবার আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ 3টে আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি। দেখো, বাই দ্য টাইম, এই যে বাই দ্য টাইম এই ফ্রেজটা যখন থাকবে না, তখন দুটো ঘটনাকে ঘটা বোঝাবে। দ্য ট্রেন শূন্যস্থান ব্যাকেট আছে অ্যারাইভ ওয়াজ অ্যারাইভিং, বলছে এর মধ্যে ট্রেনটা পৌঁছালো মানে কি, ট্রেনটা পৌঁছেছিল। এটা ঘটনা ব্যাখ্যা করছে। যখন ঘটনা ব্যাখ্যা করা হয় তখন সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। তো এখানে ভার্ব আছে অ্যারাইভ আছে ওয়াজ অ্যারাইভিং। তো দেখো, পৌঁছাইতেছে এরকম কখনো আমরা শুনিনি, পৌঁছে গেছে, ঠিক আছে, পৌঁছে গেছে, তারপর আমরা বলছি যে হ্যাঁ ঠিক আছে ট্রেনটা পৌঁছে গেছে। তার মানে এখানে ওয়াজ অ্যারাইভিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, হবে নি। কেন হবে না? পৌঁছাইতেছে কন্টিনিউয়াস টেন্স নয়। পৌঁছাইতেছে মানে কি, পৌঁছাইতেছে কোনো কন্টিনিউয়াস টেন্স, এখানে কোনো কমপ্লিট সেন্স নয়। পৌঁছে গেছে কমপ্লিট সেন্স, সুতরাং ওয়াজ অ্যারাইভিং হবে নি। আর যদি অ্যারাইভটা হতো তাহলে ট্রেনটার জন্য এখানে এস যোগ হতো, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে অ্যারাইভটা, সুতরাং এও হচ্ছে না, তাহলে এখানে হচ্ছে অ্যারাইভড, ARRIVED, অ্যারাইভড বসে গেল। উই শূন্যস্থান ব্র্যাকেট আছে হ্যাভ প্যাকড আওয়ার ব্যাগস, আমরা ব্যাগপত্র প্যাক করে রেখেছিলাম। এবার দেখো, এখানে দুটো ঘটনা বলেছে, ট্রেনটা এরই মধ্যে পৌঁছে গেছে, আমরা ব্যাগ প্যাক করে রেখেছিলাম। এই যে ব্যাগ প্যাক করা হচ্ছে এটা আগে ঘটেছে, এই ব্যাগ প্যাক করার ঘটনাটা এটা ট্রেন পৌঁছানোর আগে ঘটে গেছে। তো ট্রেন পৌঁছানোর আগে ঘটে গেছে মানে পাস্ট টেন্সে দুটো ঘটনা হচ্ছে, তার মধ্যে যেটা আগে ঘটছে মানে ব্যাগ গোছানোর কেসটা আগে ঘটে গেছে, তাই এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে বসবে হ্যাড প্যাকড, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্যাকড, PACKED। হ্যাভ প্যাকড মানে কি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এবং ব্যাগপত্র গোছানো হয়ে যাওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম। এই যে অপেক্ষা করছিলাম সেটা ট্রেনটা আসার আগে অপেক্ষা করছিলাম। ট্রেনটা এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি, মানে আমাদের অপেক্ষা কমপ্লিট হয়ে গেছে, মানে ট্রেনটা আসেনি তার আগে অপেক্ষা করছিলাম। তার মানে কি, ট্রেনটা আসার আগে ঘটনা হচ্ছে অপেক্ষা করছিলাম, সুতরাং পাস্ট টেন্সের আগে মানে কি পাস্ট পারফেক্ট। তাহলে এখানে হবে সিম্পল পাস্ট টেন্স নয়, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড ওয়েটেড, WAITED। এবার বাকি যে টেন্সগুলো আছে, ওয়েট আছে, হবে নি। বিন ওয়েটিং আমার কোনোদিন ভাবভম হতে পারে? মোটেই না, তাহলে শুধু এখানে হবে হ্যাড ওয়েটেড। এখানে দেখো, এখানে যে 3টে ভার্ব বসালাম না, এগুলো এমনি বেসিক্যালি হয়ে যেত। মানে কিভাবে হতো দেখো, মানে তুমি টেন্সের নিয়ম জানো বা নাই জানো, ওয়াজ অ্যারাইভিং হবে না। কেন? কারণ অ্যারাইভিংটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে না, ঠিক আছে? তো তাহলে এখানে অ্যারাইভে হচ্ছে না, সুতরাং অ্যারাইভড বসে গেল। এবার এখানে একটু সমস্যা আছে, হ্যাড প্যাকড বসবে না প্যাকড বসবে, এই দুটো কনফিউশন থাকবে। এই কনফিউশনটা বোঝানোর জন্য তোমাকে জানতে হবে যে বাই দ্য টাইম ঘটনাটা কি। বাই দ্য টাইম মানে সবসময় দুটো ঘটনাকে বোঝায়। এবার দেখো শেষেরটা, অ্যান্ড ওয়েট
ওয়েট হবে না, কেন বলো তো, এখানে অ্যারাইভ তো বসে গেছে, তাহলে আবার ওয়েট হয় কোনো দিন, পাস্ট টেন্স বসে গেছে তো, আর বিন ওয়েটিং হবে নি, আর এখানে তো হ্যাড ওয়েটেডটা পড়ে রইলো, তাহলে এটাই হতে পারে। এটা সাধারণ একটা কমন সেন্স দিয়ে বললাম। এরপর আছে 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড। এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশনতে শূন্যস্থান পূরণ করতে হবে। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি দেখো। উই স্টেড অ্যাট ড্যাশ হোটেল, উই স্টেড অ্যাট দ্য হোটেল। তোমরা এক্ষুনি বলো দাদা এটা তুমি কেন দা বসালে, এও তো বসতে পারে। দেখো আমি শেষ পর্যন্ত পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হোটেল দ্যাট ইজ জাস্ট আ ফিউ স্টেপ, এই যে আ ফিউ আমরা তো জানি এ ফিউ স্টেপস অ্যাওয়ে ফ্রম দ্য মিউজিয়াম, মিউজিয়াম থেকে কয়েক পা দূরে আমরা সেই হোটেলে ছিলাম, যেটি মানে আমরা একটি হোটেলে ছিলাম, আমরা একটি হোটেলে ছিলাম যেটি ছিল মিউজিয়াম থেকে কপা দূরে। তার মানে কি এখানে হোটেলটা যেটি বলছি না, যেটি মানে কি নির্দিষ্ট, তার মানে এখানে এ বসবে না দা বসবে, দা বসবে। এবার আছে বিয়ের দাগ, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। নাম্বার 1, দে মেড হিম দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স। তার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে ক্যাপ্টেন করা হয়েছিল। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মেন অবজেক্ট হচ্ছে হিমটা মেন অবজেক্ট, তাহলে পাস্ট টেন্সে আছে, মেডটা দেখে বুঝলাম পাস্ট টেন্সে আছে, তাহলে হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স বাই দেম। কোশ্চেন 2, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাড ইউ রিভাইজড দ্য চ্যাপ্টার থরলি ইউ উডন্ট হ্যাভ ফেসড এনি ডিফিকাল্টি ইন দ্য এক্সাম। শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বলছে যদি তোমরা ভালো করে তোমাদের চ্যাপ্টারগুলো রিভাইজ করো তাহলে তোমাদেরকে পরীক্ষার সময় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখানে হ্যাড, এই হ্যাড মানে হচ্ছে ইফ মানে যদি, সুতরাং চাপের কিছু নেই যে হ্যাডটা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, মোটেই না। এখানে হ্যাড তোমাদের জানা নেই যে হ্যাড ইউ রিভাইজড এটা আবার কি সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাই না, ঘাবড়ে যেও না একদম। আবার দেখো শেষে স্টপ আছে, স্টপ মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো নয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হ্যাড মানে হচ্ছে এখানে ইফ। বুঝতে পেরেছো না, পারোনি? তাহলে এবার টেন্স এবার ন্যারেশনটা চেঞ্জ করছি দেখো। The teacher told the students that if they had revised the chapter thoroughly, they wouldn't have faced any difficulty in the exam. Next, number 3. I saw the train coming. Immediately, I caught hold of the little boy. আমি ট্রেনটাকে আসতে দেখলাম এবং আমি সঙ্গে সঙ্গে ছোটো ছেলেটাকে ধরলাম। জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং নো সুনার। নো সুনার দিয়ে যোগ করতে বলেছে, তা ভীষণ সোজা। নো সুনার হ্যাড আই সিন দ্য ট্রেন কামিং, ইমিডিয়েটলিটা উঠে গেল, দেন বসলো আই কট হোল্ড অফ দ্য লিটল বয়, আমি ছোট্ট ছেলেকে চেপে ধরলাম। এরপর আছে সিয়ের দাগ, সিয়ের দাগ ফ্রেজাল ভাব 1 into 3 = 3। 3টে ফ্রেজাল ভাব আছে, অপশানগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 4টে অপশান আছে। লুক আফটার, কাম অ্যাক্রস, পুট অফ, রান ইনটু। শুরু করছি ফার্স্ট, নাম্বার 1, আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট। মেট মানে সাক্ষাৎ করেছিলাম, কেম অ্যাক্রস বসে গেল, সেন্টেন্স করে লিখবে। নাম্বার 2, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন, পাস্ট টেন্সে V3তে আছে, তাহলে এটা পুট অফই বসে, কারণ পুটের 3টে ফর্মই এক। 3 নাম্বার, সি টেক্স কেয়ার, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে লুকস আফটার, এর যোগে যে সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবারে সবচেয়ে ভাইটাল ইম্পর্টেন্ট কাজ 6 দাগ, মিনিং ফ্রম আনসিন, 4টে থাকে, 2 নম্বর করে 8 নাম্বার। নাম্বার 1, ইন্টেন্সিফাইড মানে তীব্র মানে বর্ধিত, এসক্যালেটেড। নাম্বার 2, ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ মানে খুঁজে পাওয়া, ধরা বা অর্জন করা কঠিন, মানে ইলিউসিভ মানে অধরা, আনরিচেবল। নাম্বার 3, রিলেটেড টু দ্য ওনারশিপ অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড অর সি মানে টেরিটোরিয়াল। টেরিটোরিয়াল মানে কি স্থল বা সমুদ্র অঞ্চলের মালিকানার সাথে সম্পর্কিত, টেরিটোরিয়াল। লাস্ট, মেনি, নিউমারাস মানে অসংখ্য। বন্ধুরা আমাদের পেজ 48 কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো এবং শুনেছো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমাদের যদি কোনো ফল্ট থাকে, মানে যদি আমার ফল্ট তোমাদের কাছে যদি কোনো প্রকট হয়ে ওঠে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাকে দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। কমেন্ট যদি করতে না পারো ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করবে, তাহলে অবশ্যই সমস্যাটা আমি বুঝতে পারো, আরও ভালো করে তোমাদের আমি একটু গাইড করতে পারবো। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।